স্বাগত জানাচ্ছে টিভিএন 24 এর বিশেষ আয়োজন টিভিএন স্পেশালে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে এবং এই অধিবেশনে আমাদের কমিউনিটির বিশেষ করে একটি আগ্রহের জায়গা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছেন তার বক্তব্যে আসলে কোন কোন বিষয়গুলো উঠে আসবে। বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক হবে এই অধিবেশনের ফাঁকে ফাঁকে, সেখানে আসলে আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, এই বিষয়গুলো নিয়েই তো আমাদের আলোচনা চলছে এবং আলোচনা আমাদের আরো সামনের দিনগুলোতেও হবে। তবে এই মুহূর্তে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কি ধরনের পরিকল্পনা রয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কি অবস্থা, সেই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, তার জন্য একজন বিশেষ অতিথি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। স্বাগত আপনাকে আজকে। জি, আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশন নিয়ে শুনবো, তবে তার আগে শুরুতেই জাতিসংঘের এই অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের একদম শুরুর দিকে মূল আলোচনা থেকে ফোকাস সরে যে বিষয়টি আসলে আলোচনায় এসেছে সেটি হচ্ছে ডক্টর ইউনূসের যারা সফর সঙ্গী ছিলেন তাদের উপরে যে হামলা কিংবা তাদেরকে লাঞ্ছিত করার যে ঘটনাটি ঘটেছে, সেটি আসলে বেশ কয়েকদিন ধরে নিউ ইয়র্কে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে একটি আলোচনার বিষয়বস্তু। অপূর্ব জাহাঙ্গীর, সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি এরকম নানাবিধ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়, কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেকটা আগে থেকে অনুমান করা যায়। সরকারের কি দূরদৃষ্টির এক ধরনের অভাব রয়েছে বলে আপনি মনে করেন? অনেকে অভিযোগ তুলছে। আচ্ছা, প্রথমত ধন্যবাদ ফর হ্যাভিং মি। আমি জিনিসটাকে সেভাবে দেখি না। আসলে দেখেন, হোয়াট এভার হ্যাপেন, এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার এবং সরকার তো তার পজিশন অলরেডি ক্লিয়ার করেছে। এখানে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি থাকা সত্ত্বেও একটা যে ধরনের ঘটনাটা ঘটলো সেটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে এটা কিন্তু অ্যাকশনও নেওয়া হয়েছে। যিনি ঘটনাটা ঘটিয়েছেন তাকে কিন্তু কালকে রাতেই এনওয়াইপিডি অ্যারেস্ট করেছে। সো এই ধরনের কিছু ঘটনা অনেক সময় আমরা বুঝতে পারি যে এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আসলে কিভাবে ঘটবে ঘটনাটা সেরকম সবসময় বোঝা যায় না আসলে। সো উই হ্যাভ পুট আউট আ স্টেটমেন্ট, গভর্নমেন্ট নিজের জায়গা থেকে ক্লিয়ারও হয়েছে যে কিভাবে বলেছে এবং সেই পরিমাণ অ্যাকশনও নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আরো না ঘটে সেটার দিকেও আমার মনে হয় সরকার যথেষ্ট পরিমাণ খেয়াল রেখেছে। সো উই হ্যাভ টু ওয়েট এন্ড সি যে সরকার খেয়াল রাখার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিয়েছে। আমরা কি জানতে পারি কি পদক্ষেপ নিয়েছে? এখানে যথেষ্ট পরিমাণ এখানে তদন্ত হচ্ছে এখন যে কিভাবে এই কমিউনিকেশন গ্যাপটা হলো, কেন গাড়ি দূরে দাঁড়িয়েছিল, কেন ওনাদেরকে এভাবে প্রোটোকলের বাইরে নিয়ে এসে কেন করা হলো। সো আমরা তদন্তের মাধ্যমে হয়তো কিছু একটা জানতে পারবো যে কিভাবে ঘটেছে। ডেজ পাস, তাহলে আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আর কি। জি, অপূর্ব জাহাঙ্গীর, আরেকটা বিষয় জানবো, সেটি হচ্ছে 5 আগস্টের আগ পর্যন্ত আমরা দেখেছি যে সবগুলো দল এক পক্ষ হয়ে, আমরা যদি বিগত সরকারের কথা বলি, ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে ছিল এবং সরকার পতন ঘটিয়েছে। কিন্তু 5 আগস্টের পরে যারা একসাথে হয়ে সরকার বিরোধী লড়াই করেছে, বিভিন্ন দল ভাগ হয়ে গেল এবং অনেকগুলো রাজনৈতিক মতাদর্শ তৈরি হলো। সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে আমরা এখনই অনেকটা দেখতে পাচ্ছি, সামনের দিনগুলোতে আরো বেশি সহিংসতার আশঙ্কা করেন কিনা? মোটেও না, আমি বরং সামনের দিনগুলোতে অত্যন্ত পিসফুল একটা জায়গা দেখছি। দেখেন, বিভিন্ন মতাদর্শ থাকবেই, এটাই ডেমোক্রেসি। সবাই একই ভাষায় কথা বলবে না, সবাই বিভিন্ন ভাবে তার দেশটাকে দেখবে এবং সকল পলিটিক্যাল পার্টিরই নিজস্ব ম্যানিফেস্টো আছে যেটার মাধ্যমে তারা কিভাবে দেশটাকে দেখছে এবং কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা জনগণকে জানায়। সো এই যে বিভিন্ন মতের দলগুলো আছে এবং তারা অ্যাক্টিভ এখন, দ্যাট ইজ আই থিঙ্ক ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ বাংলাদেশ রাইট নাও। কারণ আমরা গত 15 বছর শুধু এক ধরনের মানুষ দেখেছি। ইট ওয়াজ আ স্টেট উইথিন আ স্টেট, যে ঠিক আছে তুমি মুজিব কোড পড়লে তুমি স্টেটের অংশ, মুজিব কোড বাদ দিলে তুমি স্টেটের অংশ না। সো এখন যেই ব্যাপারটা হচ্ছে, এখন দেয়ার ইজ আ ক্লিয়ার অপশনস যে এখন জনগণ কোনটা কাকে বেছে নিবে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে। সো এখানে কোন মতাদর্শ, কোন দল, কোন প্রার্থীর জয় হবে সেটা এখন তো যেহেতু এই বাঁকটা ভেঙে গেছে যে ইটস নট জাস্ট ওয়ান পার্টি। সো আমাদের দেশটা তো বিভিন্ন রকম মানুষকে নিয়ে গঠিত, আমরা তো শুধু এক ধরনের মানুষ না। সো এই
এইটা এখন আমার কাছে মনে হয় ফুটে উঠছে। সো এটাকে আমি কোনোভাবে সহিংসতা বলবো না, বরং আমার কাছে মনে হয় যে ইটস এ বিউটিফুল সিনারিও রাইট নাও দ্যাট ইউ হ্যাভ লোডস অফ ডিফারেন্ট ওপিনিয়ন্স এন্ড দিস ওপিনিয়ন্স উইল কাম আপ আরো বেশি যত নির্বাচনের সামনে আসবে, এবং জনগণ তার প্রতিনিধি সেখান থেকেই বাছাই করে নেবে যে তার কার কথা ভালো লাগছে, কে তাকে স্বপ্নের বাংলাদেশটা দেখাতে পারছে। কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, অনেক রকম অভিযোগ আসছে। দেখেন when uprising post uprising যে ব্যাপারটা, এটা তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি হিস্ট্রি দেখেন কিরকম হয়েছে না হয়েছে, সেটা আমরা সেই আলাপে যেতে পারি। আমার কাছে মনে হয় যে আমাদের কানের পাশ দিয়ে গুলিটা গেছে, থিংস কুড হ্যাভ বিন ওয়ে ওয়ার্স, সেটা কিন্তু হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী দেখেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে ইনহেরিট করেছি, কি অবস্থায় ইনহেরিট করেছি, সেটাও একটা ডিসকাশনের ব্যাপার। পুলিশকে লাস্ট 15 বছর কিভাবে ইউজ করা হয়েছে, বিভিন্ন আর্ম ফোর্সেস বাহিনীকে কিভাবে লাস্ট 15 বছর ইউজ করা হয়েছে, এটা আমরা সবাই জানি। সো সেখান থেকে একটা পাবলিক ট্রাস্ট বিল্ড আপেরও একটা জায়গা আছে। সেই অনুযায়ী, সেই প্রেক্ষিতে আমার মনে হয় গত 1 বছরের একটু বেশি সময় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে যথেষ্ট পরিমাণ ট্রানজিশন হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ এখন আবার পুলিশকে ট্রাস্ট করতে শুরু করেছে, এবং আমরা হয়তো নির্বাচনের আগে দেখেন জিনিসটা হয়তো আরো স্ট্রং হবে। আইন শৃঙ্খলা বাহিনী একদম পারফেক্ট আমরা কেউ বলছি না, কিন্তু আমরা যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গা থেকে মানে উই আর ওয়ে বেটার রাইট নাও। So we're very much hopeful. বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দলের বাহিনী হয়ে কাজ করে। এখন বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমার কাছে মনে হয় সেই বাহিনী কিছুটা কনফিউজ যে কোন দল ক্ষমতায় আসবে, তারা অপেক্ষা করছে। বর্তমান সরকারের কথা হয়তো অনেক ক্ষেত্রে শুনছে না, সেই ক্ষেত্রে সরকারের কোনো কৌশলগত কোনো পদক্ষেপ আছে? বিভিন্ন কৌশলগত পদক্ষেপ আছে, আমরা ওই আলাপে যেতেই পারি। যেমন নির্বাচনের আগে বিভিন্ন ট্রান্সফার্স এবং লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় কে অ্যাসাইন্ড হবে কোথায় সেটা ঠিক করা। দিস আর আ ফিউ অফ দ্য স্টেপস দ্যাট আই এম নেমিং, যেগুলো সামনে হয়তো ইমপ্লিমেন্টেড হবে। আপনি জিনিসটা একটু তাত্ত্বিকভাবে চিন্তা করেন, আমরা তো এই জিনিসটাই ভাঙতে এসেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কখনো কোনো দলকে সার্ভ করবে না, আইন শৃঙ্খলা বাহিনী তার জনগণকে সার্ভ করবে। সো আমরা যদি সেইটা স্টাবলিশ করতে পারি, ইট অল স্টার্টস উইথ আ প্র্যাকটিস। সো এই প্র্যাকটিসটা যদি কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমার মনে হয় এটা ভাঙতে আরো বহু বছর সময় লাগবে, বা ভাঙা আদৌ সম্ভব হবে কিনা জানি না। আমার কথা হচ্ছে আমরা ওই প্র্যাকটিসটাই নিয়ে আসতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী ইজ ফর দ্য পিপল। এটা কোনো পলিটিক্যাল পার্টির মানে ইভেন একদম পুরোপুরি পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করতে পারবে না। সো এই প্র্যাকটিসটা এখন স্টাবলিশ করাটা বাংলাদেশে অত্যন্ত জরুরি, এবং আমার মনে হয় যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ টেকিং আ লট অফ স্টেপস টু মেক এনশিওর দ্যাট হ্যাপেন্স। জি, আপনি নির্বাচনের কথা বলছিলেন, আমি একটু নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা বলছেন, কিন্তু কিছু দল বলছে আগে ফ্যাসিবাদের বিচার করতে হবে, কিছু দল বলছে তারা পিআর পদ্ধতি চায়। এই নেগোসিয়েশন গুলো আসলে উতরে আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবেন কিনা? দেখেন, মোটা দাগে আমি যদি বলি, আমার কাছে মনে হয় কোনো পলিটিক্যাল পার্টি এই নির্বাচনটা বাদ দিবে না। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা নির্বাচন হবে। দেখেন, আমরা 15 বছর কিরকম নির্বাচনের মধ্যে দিয়ে গিয়েছে এটা আমরা সবাই জানি। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। পিআর পদ্ধতি হবে কি হবে না সেটা ইজ আ পলিটিক্যাল ডিসিশন। সো আমার কথা হচ্ছে, যারা পিআর পদ্ধতি চায় তাদেরকে এটা পলিটিক্যালি হ্যান্ডেল করেই কিন্তু এটা আদায় করতে হবে। অ্যান্ড আপনার লাস্ট যেটা ছিল হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না, আমার মনে হয় আমি কোনো কারণ দেখছি না যে নির্বাচন না হওয়ার। সো আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে দিস ইজ গোইং টু বি আ historic election, and আপনি যদি এখনই কোনো জরিপ করেন বা ইফ ইউ গো টুয়ার্ডস দ্য পিপল, তাহলে আপনারা বুঝবেন যে কি এক্সাইটমেন্ট আছে। যেমন বিকজ এখন কিন্তু অনেক নতুন ভোটার আসবে এই নির্বাচনে, যারা গত 15 বছর একবারও ভোট দিতে পারেনি। সো দিস ইজ অ্যান এক্সাইটিং টাইম। সো এইটা আমার মনে হয় যে মানে দেয়ার উইল বি, ইউ ক্যান স্পেকুলেট যে এগুলো হতে পারে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে এভরিবডি উইল কাম টুগেদার টু মেক দিস ইলেকশন হ্যাপেন। 13 মাসের বেশি হয়েছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা দায়িত্ব নিয়েছে। 13 মাসে আমি যদি আপনাকে বলি, মোটা দাগে সরকারের ব্যর্থতা গুলো একটু বলুন। অনেক ব্যর্থতা আছে এখানে, মোটা দাগে বলার কিছু নাই। আমার মনে হয় আমাকে কেউ যদি বলে যে হচ্ছে আমি স্যাটিসফাই কিনা, আমি সবসময় বলি যে প্রধান উপদেষ্টা নিজেই স্যাটিসফাইড না, আমি কোত্থেকে স্যাটিসফাইড হবো আর কি। কিন্তু দেখেন, আমি ব্যর্থতা গুলো বরং আমি একটার পর একটা বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে দেখেন, ইউ হ্যাভ টু লুক এট হিস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড। যখন যেসব জায়গায় এই ঘটনাটা ঘটে, এই ধরনের ঘটনাগুলো ঘটে, সেটা টার্নওভারটা কি হয় সেটা যদি দেখেন, এবং বাংলাদেশের অবস্থা যদি দেখেন,
তাহলে ওই যে আমি প্রথম যে কথা বললাম, আমাদের কিন্তু কানের পাশ দিয়ে গুলিটা গেছে, থিংস কুড হ্যাভ বিন ওয়ে ওয়ার্স, আই মিন ওয়ে ওয়ার্স। সো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে উই অ্যাজ আ নেশন উই কেম টুগেদার, অ্যান্ড আমরা সেটার জন্য কিন্তু বাংলাদেশ এখন একটা স্টেবিলিটির মধ্যে আছে। পিপল ক্যান গো আউট, পিপল ক্যান ডু দেয়ার বিজনেসেস, পিপল ক্যান ক্যারি অন উইথ দেয়ার লাইফস আর কি। এবং স্পেশালি 5 অগস্ট when a government flies away, সো এটা কিন্তু অত্যন্ত ডিজাস্টারাস একটা জায়গায় যেতে পারতে, বাট এটা হয়নি। সো আমি অনেক ব্যর্থতা থাকলেও আমি বলবো যে বিকজ অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট we could all come together and make Bangladesh. ফ্যাসিস্ট সরকারের যে অপরাজনীতিগুলো আপনারা ভাঙতে চেয়েছেন, বর্তমান সরকারের সময়ে সেই জিনিসগুলো আরো বেশি করে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যেমন আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময় কেউ কথা বলতে পারে, এখনো অনেকে কথা বলতে পারে না, বলতেই তাকে মবের শিকার হতে হয়, এবং ভিন্ন ভিন্ন দলের পক্ষ থেকে মবের শিকার হতে হয়। বিএনপি কথা বললে সেখানে এনসিপি যে মব করছে, এনসিপি কথা বললে সেখানে বিএনপি যে মব করছে। সরকারের সেটা একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। আপনি এ ব্যাপারে কি বলবেন? আমি একদমই বলবো না যে এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, বরং কোন জায়গায় মব যখনই মব জড়ো হয়েছে, সরকার সাথে সাথে অ্যাকশন নিয়েছে, সরকার সাথে সাথে কন্ডেম করেছে। দেখেন আগে হতো কি, আগে হতো হচ্ছে কোনো একটা কেউ কিছু বললে কোনো একটা অফিস থেকে তাকে ফোন দেওয়া হতো, এবং ফোন দিয়ে বলতো যে আসেন আপনার সাথে এক কাপ চা খাই, এন্ড দেন দ্যাট উড ক্যারি ফরওয়ার্ড টু সামথিং এলস। এখন বাংলাদেশের স্বাধীনতার পরে আমার মনে হয় বাংলাদেশ এখন তার সবচেয়ে বেশি ফ্রিডম অফ স্পিচ এক্সপিরিয়েন্স করছে। আপনি দেখবেন লেফট, রাইট এন্ড সেন্টার, ইভেন বিটিভি উইচ ইজ আ স্টেট ওন চ্যানেল, সেখানে পর্যন্ত কিন্তু গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে টক শোজ হচ্ছে। সো এটা কখনো কিন্তু বাংলাদেশের ইতিহাসে নেই। সো আমি কখনোই বলবো না যে মানে বাক স্বাধীনতা হরণ হচ্ছে আর কেউ ক্রিটিসাইজ করতে পারছে না। এখন কোন পলিটিক্যাল পার্টি কি বলছে তার এগেনস্টে আরেকটা পলিটিক্যাল পার্টি মব জড়ো করছে, এটা তো দুই পলিটিক্যাল পার্টির মধ্যকারী। আমাদের দায়িত্ব হচ্ছে এখানে যাতে কেওয়াস সৃষ্টি না হয়, এন্ড উইভ ডান দ্যাট। যখনই কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, উই হ্যাভ অ্যারেস্টেড দ্য হু আর অ্যাকিউজড, এন্ড আমরা এটার সাথে সাথে স্টপ করেছি। অপূর্ব জাহাঙ্গীর, আমি ঠিক জানি না আপনার এই বক্তব্যকে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে নিব কিনা, কারণ আমরা আওয়ামী লীগের সময় দেখেছি জামাত বিএনপি ঘরে থাকতে পারেনি, আমরা এই সরকারের সময় দেখছি আওয়ামী লীগ ঘরে থাকতে পারছে না। এমনকি এই সরকার যখন ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ছিল, আমি যদি মন্ত্রীদের কথা বলি, যে মন্ত্রী এমপিরা ছিল, তাদের এক অংশ দেশের ভেতরে বন্দী হয়েছে, এক অংশকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা আসলে কিসের উপর ভিত্তি করে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছেন যে কাদেরকে রাখবেন, কাদেরকে বের করে দিবেন? আর দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে কোট আনকোট কাদের, সেটা হয়তো এভাবে ফেস করবেন কিনা দ্যাটস ডিবেটেবল। বাট আমার কথা হচ্ছে যে আপনি যাদেরকে বলছেন আওয়ামী লীগের তো বহুত মানুষ এখনো দেশে আছে এবং বহাল তবিয়তে আছে। আই ক্যান নেম আ লট অফ দেম যারা দেশে আছে, তাদের কোনো কেস হয়নি, এবং কেস হওয়া সত্ত্বেও যদি দেখা যায় যে কেসের কোনো মেরিট নাই, তাদেরকে ধরা হচ্ছে না। তারা তো সরকারের জন্য ম্যাটারই করে না, বাট যারা ম্যাটার করে তারা এই মুহূর্তে নিরাপদ আছে, এইরকম উদাহরণ কিন্তু মানে আপনি মানে এখন কথা হচ্ছে আপনি কি তাদেরকে কি আওয়ামী লীগ নেতা হিসেবে বা নেত্রী হিসেবে বলবেন, না তাদের বিরুদ্ধে যে কেসটা আছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? না, আমি যদি প্রশাসনের কথা বলি, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে বিএনপি, জামায়াত কিংবা ভিন্ন মতের যারা ছিল তারা কিন্তু হচ্ছে যে প্রশাসনে কাজ করার সুযোগ পায়নি। যারা কর্মীরা ছিল তারা রাজপথে কাজ করতে পারেনি, তারা মাঠে থাকতে পারেনি। আমরা এই সরকারের সময় একই রকমের চিত্র দেখছি। মানে আপনি আওয়ামী লীগকে কতটা ইনোসেন্ট ভাবছেন তাহলে? আমি কোন দলকে ইনোসেন্ট ভাবছি না, আমি কোন দলকে ইনোসেন্ট ভাবছি না, আমি গণতন্ত্রের কথা বলছি, আমি কথা বলার যে সুযোগ সেটার কথা বলছি। কথা বলার সুযোগ তো হচ্ছে, দেখেন আওয়ামী লীগ তো যারা বিদেশে পালিয়ে গেছে তারা তো বিদেশে বসে আওয়ামী লীগের ফেসবুক পেজ তো অ্যাক্টিভ হচ্ছে। তো আওয়ামী লীগের কার্যক্রম যেটা, সেটা টেম্পোরারিলি ব্যান করা হয়েছে। কেন ব্যান করা হয়েছে? কারণ দেয়ার ইজ আ কেস এগেইনস্ট দিস পার্টি। কেসটা চলার আগ পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিস ব্যান হয়েছে, তাদের কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে ব্যান করা হয়নি। আওয়ামী লীগকে ব্যান করার বিষয়টা আসলে আমি আলোচনায় নিয়ে আসি। আমি বলতে চাচ্ছি যে তাদের আপনি যেটা বলতে চাচ্ছেন, আই গেট ইউর পয়েন্ট, বাট আমার কথা হচ্ছে যে আমি এখানে বলবো যে আপনি ওনাদেরকে আওয়ামী লীগ নেতা হিসেবে দেখছেন, কিন্তু আমি তো ক্রিমিনাল হিসেবে দেখছি। আমি তো তার বিরুদ্ধে এভিডেন্স পেয়েছি দেখেই তার বিরুদ্ধে কেস করা হয়েছে, মানুষ তো কেস করেছে। মানে আপনি কেন ভাবছেন যে হাসিনার ক্যাবিনেট ইজ অ্যান ইনোসেন্ট ক্যাবিনেট? আমার কথা হচ্ছে যার বিরুদ্ধে কেস করা হবে সেটা যদি মেরিট থাকে তাকে তো অবশ্যই আইনের আওতায় আনা হবে। সো এটা নিয়ে তো কোনো ইয়ে নেই। সেই বিচার প্রক্রিয়া আপনাদের কেমন চলছে, কিংবা সেই বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া চলছে এবং যথেষ্ট সময় নিয়ে চলছে। এটা নিয়ে অনেকে কমপ্লেইন করছে যে বিচার হচ্ছে না। দেখেন, বিচার ইজ আ ভেরি লং প্রসেস। সো আমার কথা হচ্ছে উইথ ডিউ ডিলিজেন্স যদি আমরা এটা না করি, তাহলে আওয়ামী লীগ যে সময় যেরকম বিচার করেছিল আমরা সেই জিনিসটাই আবার করে ফেলবো। সো আমার কথা হচ্ছে বিচারের সময় দিতে হবে, বিচার প্রত্যেকটা জায়গা খতিয়ে দেখতে হবে যে এখানে বিচার
কংক্রিট আছে কিনা এবং সেই অনুযায়ী ভার্ডিক্ট। আপনাদের বিচার প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ হবে বলে আপনি আশাবাদী? মানে যারা এখানে আসামি তারা ইনোসেন্ট না হলেও, তারা দাগী অপরাধী হলেও তারা কিন্তু একজন আইনজীবী পাওয়ার অধিকার রাখে, তারা কতটুকু পাবে? তারা পাচ্ছে তাদের আইনজীবী কোর্টে ফাইট করছে এবং বিভিন্ন ইভেন একটা দুইটা পয়েন্টস আমরা দেখছি যে ঠিক আছে ওনাদের বিরুদ্ধে এই 1A, B or C কোন একটা পয়েন্ট হয়তো দেখা গেছে যে আমরা শুনেছি এখানে এনসিপি নেতার গায়ে ডিম মারতে দেখলাম। আমরা কিন্তু বাংলাদেশে দেখছি যে আওয়ামী লীগের যখন কোনো নেতাকে কোর্টে তোলা হচ্ছে হাজিরার জন্য তখন তাদের গায়ে আবার ডিম মারা হচ্ছে। মানে এই পাল্টাপাল্টি যে রাজনীতি, যে অপরাজনীতি, সেটি কিন্তু আসলে বন্ধ হচ্ছে। সেই অপরাজনীতিটা কিন্তু আমার মনে হয় তাহলে আপনার নেক্সট টাইম রাজনৈতিক নেতাদের দুজনকে এখানে বসিয়ে তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে কেন রাজনীতিটা এরকম হচ্ছে। আমাদের কাজটা এই সময় কি, আমাদের কাজটা হচ্ছে আইন শৃঙ্খলা ঠিকঠাক আছে কিনা, যে ডিম মারছে আসামি জায়গায় তাকে পুলিশ অ্যারেস্ট করছে কিনা, সেটা যেহেতু করছে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি একটু এবারে রাজনীতিটা কেন এমন হচ্ছে এটা আমার চেয়ে বেশি রাজনীতি নেতারা সরকারের ভূমিকাটাই শুরু থেকে এখন পর্যন্ত সরকারের ভূমিকাটাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি। আমি একটু জাতিসংঘ সাধারণ অধিবেশনে আসি। এবারের ভাষণে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবেন? আমার মনে হয় এখন বাংলাদেশের স্টেট এবং বাংলাদেশে কি কি কাজ চলছে সেটা, এছাড়া বিশ্বের বিভিন্ন আমরা দেখছি যে পৃথিবীর অবস্থা তো এখন অত্যন্ত মানে ক্রিটিক্যাল ইজ আ ওয়ার্ড দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ, বাট ইটস গোয়িং থ্রু আ টাইম, রাইট? সো এই বিষয়গুলো অ্যাড্রেস করেই আই থিঙ্ক প্রধান উপদেষ্টা তার জাতিসংঘের ভাষণটা দিবেন আর কি। এবং আমরা যেদিন ভাষণ দিবেন সেদিন আরো ক্লিয়ার হবে যে উনি কি কি ভাষণ দিবেন। রোহিঙ্গা ইস্যু নিশ্চয়ই, অবশ্যই রোহিঙ্গা ইস্যুতে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে? দেখেন, রোহিঙ্গা ইস্যুটা এত বছর পর্যন্ত বাংলাদেশের উপর যেভাবে গেছে, এবং প্রধান উপদেষ্টা প্রথমে এসে কিন্তু বলেছেন যে at the end of the day they have to go back, রাইট? এবং এই কথাটা কিন্তু বাংলাদেশে আগে কখনো উচ্চারিত হয় না। আমরা জানি যে রোহিঙ্গা ইস্যুটাকে কিন্তু একটা রীতিমতো পলিটিক্যাল হাতিয়ার বানিয়ে কিন্তু শেখ হাসিনার দল রীতিমতো বহু বছর টেনেছে এবং এটার পিছনে উনি নোবেল প্রাইজ জিতবেন এরকম একটা বহু রকমের একটা পলিটিক্স ছিল। সো এখন এসে এই বাবলটা বার্স্ট হয়েছে যে এই বোঝাটা বাংলাদেশের ক্ষমতা নেই এই বোঝাটা একা ক্যারি করার। স্পেশালি ইউএসএইড যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন এটা মানে এটা যদি পুরো পৃথিবী এখানে হেল্প না করে তাহলে এটা একটা ডিজাস্টার হবে, মানে টেকিং টাইম বম, এবং এটা কিন্তু পুরো সাউথ এশিয়ান রিজনের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা জিনিস। সো এটা নিয়ে আলাপ হবে এবং যাতে রোহিঙ্গারা তাদের দেশে সহি সালামত এবং অত্যন্ত সেফলি ফিরে যেতে পারে সেই বিষয়টা আমরা এই আলাপে তুলবো। জি, অন্যান্য আর কোন কোন দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা? বহু দেশ আছে, যেমন আপনার কসোভোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা, পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা। এটা অ্যাজ ডেজ গোজ বাই, আমি এখনই পুরোটা রিভিল করতে চাই না, আপনি সামনে আলো দিনগুলোতে এই বিষয়টি আসবে। এবারের যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হচ্ছে সেই জায়গাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে মূল কনসার্নের জায়গাটা কোথায়? তিনি আসলে কোন জায়গাটা নিয়ে একটু বাড়তি সচেতন বলে আপনি মনে করছেন? আমার মনে হয় রোহিঙ্গা ইস্যু ইজ আ বিগ ইস্যু। এছাড়া আপনার গাজায় যে ঘটনা ঘটছে দ্যাট ইজ সামথিং অলসো হি মাইট অ্যাড্রেস। সো এই দুইটা বিষয় হচ্ছে আমার মনে হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া হি ওয়ান্টস টু send a message যে how Bangladesh is doing right now because Bangladesh also went through its own episode. So এটা পুরো বিশ্বকে জানানোই হচ্ছে এখন তার মেইন। জি, বাংলাদেশের অভ্যন্তরীণ কোন রাজনৈতিক সংকটগুলো আপনি সব থেকে বড় করে দেখেন? দেখেন, আমি দেখি আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশে এখন যে ইউনিটিটা আছে এটা কিন্তু মানে পলিটিক্যাল কেওস যাই হোক একটা জায়গায় এসে কিন্তু আমরা সবাই এক হতে পারতেছি। সেটা হচ্ছে দেশের সার্বভৌমত্বটাকে বজায় রাখতে হবে এবং দেশে কখনো ফ্যাসিজম যাতে আর কায়েম না হতে পারে। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই ঐক্যটা ভেঙে দেওয়া। আমরা মানে এই ঐক্যটা যদি না মানে যাতে ভাঙা না যায় সেই প্রচেষ্টা এই সকল পলিটিক্যাল পার্টি সকল স্টেক হোল্ডার যে আমরা এক হতে পারি একটা জায়গায়, যেটা লাস্ট 15 বছরকে বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। কিন্তু আমার কথা হচ্ছে এই ঐক্যটা যদি বজায় থাকে তাহলে there is no stopping বাংলাদেশ। কিন্তু এই ঐক্যটা ডিস্টার্ব করার জন্যই দেখা যাচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে খোঁজা দেওয়া হচ্ছে। সো এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের পুরো বাংলাদেশের সকল জনগণকে, বাংলাদেশের ডায়াসপোরাকে সবাইকে এক হয়ে এই জায়গায় কাজ করতে হবে যাতে তারা মানে এই ঐক্যটা যাতে বজায় থাকে। আমরা আমাদের we might have our own differences, we might have our own opinions, but at one point we have to come together for the country. জি, আমি রাজনৈতিক বিভাজনের বিষয়টি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ আমি পরে আপনার কাছে জানতে চাইবো যে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনি কি বড় ধরনের কোনো সহিংসতার আশঙ্কা করেন কিনা? আশঙ্কা তো সবসময় থাকে, মানে এই নির্বাচনটা না হওয়ার
যাতে না হয় সেটার জন্য তো আওয়ামী লীগ বিভিন্ন রকমের কাজ দেশে এবং দেশের বাইরে করে যাচ্ছে, যেটা প্রায় আমরা নিউজে দেখি। সো এইটা একটা বড়, এইটা আমাদের মোকাবেলা করতেই হবে এবং এটা অ্যাজ আ কান্ট্রি করতে হবে, এটা কেউ একা করতে পারবে না। সো এইটা ছাড়া আমার মনে হয় না বাংলাদেশ এখন যথেষ্ট একটা স্মুথ সেলিং এর মধ্যে আছে। উই আর গোয়িং টুয়ার্ডস ইলেকশন, উই আর গোয়িং টু হপ ব্যাক ইন আওয়ার ডেমোক্রেটিক প্রসেস। সো এটা আমাদের বজায় রাখতে হবে আর কি, যাতে এই যাত্রাটা আমরা কমপ্লিট করতে পারি। জি, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিংবা একটা স্বচ্ছ নির্বাচন কিংবা নির্বাচনের স্বচ্ছতা, জবাবদিহিতা যেটাই বলি না কেন, এটা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আমি কিছুক্ষণ আগে একবার মেনশন করেছিলাম যে বিভিন্ন ডিসি বদল টাইম এবং বিভিন্ন সময় বিভিন্ন লটারির মাধ্যমে কে কোন জায়গায় দায়িত্বে আসবে, নতুন ভোটাররা যাতে ঠিক মতো ভোট দিতে পারে সেটার ভোটার তালিকায় তাদের নাম ইয়ে করা, এই ধরনের বিভিন্ন প্রসেস গুলো আছে আর কি। এছাড়া যাতে সকলে হোয়াট ডাজ ইট মিন টু ভোট, কারণ আমরা তো গত 15 বছর একটা জেনারেশন ভোট দিতে পারেনি। সো এই ভোটের মিনিংটা কি, কিভাবে তাদের প্রার্থী নির্বাচন হয়, কিভাবে এডুকেশন অফ ভোটিং, এটা নিয়ে সরকার কাজ চলছে। এই জিনিসগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখছে আর কি, যাতে এগুলোর ফলে যাতে একটা সুন্দর নির্বাচন সকলেই মিলে আমরা আমরাও প্রত্যাশা করি বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক। অপূর্ব জাহাঙ্গীর, আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, এত ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন 24 এর বিশেষ আয়োজন টিভিএন স্পেশালে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।